আসলে দক্ষতা প্রশ্ন তাহলে সমান দিয়ে দিই। ওকে আসি 156 নম্বর প্রশ্ন দেখেন। আচ্ছা এবার আমরা মানসিক দক্ষতা প্রশ্নের সমাধান করব। ঠিক আছে, আপনারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে পাবেন। 156 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে নিম্নের কোন গুচ্ছের শব্দগুলোর বর্ণানুক্রমিক সাজানো রয়েছে। 156 এর ছবিটা দেখেন, একটা ছবি সাথে আছে স্যার সৈয়দপুর থেকে। ওকে সাপোর্ট ভিডিও না। আচ্ছা 156 নম্বর প্রশ্নটা আপনারা দেখেন যে ক খ গ এভাবে যে সিরিয়াল আছে না, আমরা যেমন ইংরেজিতে ডিকশনারিতে শব্দ বাইর করি সেই রকম বাংলা ডিকশনারিতে বাইর করতে গেলে আপনারা কিন্তু একটা জিনিস দেখবেন যে অক্ষরের পরে অক্ষর, যে অক্ষরগুলো আগে সেই অক্ষরগুলো কিন্তু 156 সেই অক্ষরগুলো কিন্তু আগে লিখতে হবে। তো এখানে দেখেন যে খ নম্বর অপশনটা থেকে আমরা একটু দেখি যে সবগুলোতে কিন্তু 9 স্টার নিয়ে আগে দেওয়া আছে। তারপরে একটাতে আছে দ, একটাতে আছে ম, একটাতে আছে র, তারপরটা তো আবার র আছে, তারপরটা দন্ত স, তারপরটা দন্ত স। একটা জিনিস খেয়াল করেন যে এই অক্ষরগুলো কিন্তু সিরিয়াল মেইনটেইন করতেছে। কিরকম যে আগে দ কিন্তু দেখেন এই অক্ষরগুলোর মধ্যে সবার আগে কিন্তু 10 ক খ দ ধ দন্ত ন প ফ ব ভ ম দন্ত জ র ল ব এই যে এইভাবে আসতেছে। তাহলে বর্ষ হ্যাঁ দন্ত স, তার মানে ওইগুলো কিন্তু পরের অক্ষর। তাহলে এটা আগের অক্ষর, নি তো সবগুলোতে আছে, এই জন্য নি বাদ দিয়ে দ আগে, তারপরে ম। এখন দেখতে দুইটাতে র আছে, তাহলে আমরা যখন দুইটাতে র দেখতেছি, একটাতে দেখতেছি র এর পরে ম আছে, আর একটা দেখতেছি র এর পরে স আছে, তাহলে মটা আগে হবে, সটা পরে হবে। তারপরে যখন দেখতেছি দুইটাতে দন্ত স আছে, একটাতে আছে এরপরে আছে উন্তস্থ, একটাতে আছে না হ্যাঁ এই দুটা সয়ের মধ্যে হচ্ছে যে যেটা সবার শেষে ওটাতে হচ্ছে গয়দেব আছে। ঠিক আছে, যাই বাংলা ডিকশনারিতে শব্দ বাইর করতে গেলে খ নম্বর অপশনের মধ্যে মতো এই সিরিয়ালে হবে। 157 নম্বর প্রশ্ন, এটা কিন্তু কোনো বই থেকে কমন আসে নাই, এটা আপনার নিজের তাৎক্ষণিক বুদ্ধি দিয়ে করা লাগতো। যারা বাংলা ভালো করে পড়ছেন তারা এটা পারার কথা। আসি 157 নম্বর প্রশ্নে বলা আছে যে যদি প্লে এর কোড 8123 এবং রাইম এর কোড 499367 হয়, তাহলে মেল এর কোড কত হবে? এই প্রশ্নটা হুবহু আমাদের দেখেন মানসিক দক্ষতা বইয়ে কোডিং ডিকোডিং, আমাদের যে মানসিক দক্ষতা বই, এই বইটা অনেকে চেনেন না, আপনাদের একটু চেনা দিই। এই মানসিক দক্ষতা বই থেকে আজকের প্রশ্নগুলা জাস্ট এই যে প্রথমটা দুইটা প্রশ্ন বাদে বাকি প্রায় সবগুলা প্রশ্ন কিন্তু হুবহু আছে অথবা ডিজিট পরিবর্তন করে আছে। আমি দেখাই দিতেছি, আপনারা জাস্ট রেফারেন্স গুলো একটু দেখেন, ছবিগুলো আমি একটু পরে শেয়ার করবো। তাহলে এই প্লে শব্দের এই প্রশ্নটা কিন্তু বাংলাদেশ কৃষি ব্যাংকের পরীক্ষা আসছিল এর আগে। তাহলে প্লেতে আমরা দেখতেছি যে 8123 PLAY 8123 এগুলো আমরা লিখি, তারপর আসতেছে কি RSYME RSYME এই শব্দটার কোডটা আছে কি 49367। তো আমাদের মেল শব্দটা এর কোড বাই করার জন্য মেল কোথায় পাবো? এই যে এখানে এম আছে, এম এর এখানে 6 আছে, তাহলে 6 এ কোথায় আছে? এখানে আছে। 6 এর কোড হচ্ছে, এর কোড হচ্ছে 2, তারপর হচ্ছে কি এল, এল এর কোড আছে কোথায়? এইখানে 1 1, তারপর হচ্ছে যে ই, ই এর কোড আছে এখানে শেষে 7, তাহলে 6217। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর। এই প্রশ্নটা আমাদের মানসিক দক্ষতা বইয়ের 3 নম্বর পৃষ্ঠাতে আছে। 3 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর প্রশ্নটা হুবহু আপনারা স্ক্রিনে দেখতে পারেন। আচ্ছা এই মানসিক দক্ষতা এই প্রশ্নগুলো পাওয়ার জন্য জাস্ট আচ্ছা নেক্সট আসি আমরা। তাহলে তারপরে প্রশ্ন দেখি, এইরকম প্রশ্ন আরো একটা আসছে, আমরা পরে আসতেছি। 118 নম্বর প্রশ্ন দেখি। 118 নম্বর প্রশ্ন, এটা হচ্ছে ক্যালেন্ডার রিলেটেড প্রশ্ন। এই কোডিং ডিকোডিং থেকে দুইটা প্রশ্ন আসছে আজকের পরীক্ষায়। দুইটা, প্রথম প্রশ্নটা কিন্তু কোডিং ডিকোডিং এর, ওইখানে যে ক খ গ ঘ এটা সিরিয়ালটা জানলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3টা প্রশ্ন কোডিং ডিকোডিং থেকে আসছে। আচ্ছা আসি 118 নম্বর প্রশ্ন আছে যে 2018 সালের যে ক্যালেন্ডার, এইখানে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাসের 12 তারিখ এটা হচ্ছে শুক্রবার। আপনারা একটু ক্যালেন্ডারটা স্ক্রিনে দেখতে পাবেন। এখন বলতেছে যে এই মার্চ মাসের 17 তারিখ কি বার?
তাহলে এটা বের করার সিস্টেম কি? বের করার যে সিস্টেমটা আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এখানে খুবই ইন্টারেস্টিং ভাবে দেখেন। সেটা হচ্ছে যে যেহেতু এটা 3 মাসের মধ্যে মানে কাছাকাছি আর কি ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে এই যে জানুয়ারি মাসের যে 12 তারিখটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে শুক্রবার। তাহলে শুক্রবার যদি হয়, এখন এই জানুয়ারি থেকে যদি আমরা মার্চে যেতে চাই, সেটা হচ্ছে জানুয়ারি মাসের টোটাল দিন হচ্ছে 31 দিন। ফেব্রুয়ারি মাস যেহেতু 2028 সালটা লিপ ইয়ার না, তাহলে এটা হচ্ছে 28 দিন। আর মার্চ মাসের 17 দিন, 17 তারিখ পর্যন্ত 17 দিন। এখন আসি যে এইখানে আমরা এই জানুয়ারি মাসের 31 দিনের মধ্যে 12 তারিখটা নিব, তাহলে বাদ দিব কত তারিখ? 11 তারিখ। তার মানে 1 থেকে 11 তারিখ, 11 দিন এইগুলা বাদ। 11 দিন যদি বাদ দেই তাহলে আর থাকে কত দিন? আর থাকে 20 দিন। তাহলে জানুয়ারি মাসের 20 দিন, ফেব্রুয়ারি মাসের 28 দিন, আর মার্চ মাসের 17 দিন। এই সবগুলো দিন যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 20 আর 28 48 আর 17 মিলে হচ্ছে 65 দিন। এই 65 দিনের হিসাবটা আমরা বাইর করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো এখন আসি 65 দিনকে আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 লং 63, থাকতেছে কত? থাকতেছে 2। আমরা জানি যে মোট দিনকে 7 দিয়ে ভাগ করলে যদি একদিন অবশিষ্ট থাকে তাহলে সেম ডে হয়, আর যদি 2 দিন অবশিষ্ট থাকে তাহলে একটা বার বেশি হয়। তার মানে এই জানুয়ারি মাস যদি শুক্রবার দিয়ে শুরু হয় তাহলে এই 17 তারিখটা হবে শনিবার। এটা হচ্ছে অ্যান্সার। তবে এই হিসাবের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেকে এই জানুয়ারি মাসের 12 তারিখটা বাদ দিতে পারে। যখন বাদ দিয়ে দিবেন তখন এই এক অবশিষ্ট থাকার বিষয়টা থাকবে না, তার মানে তখন 64 দিন হবে। 7 দিয়ে 64 কে ভাগ করলে এই যে 63 একদিন বেশি, মানে একটা বার বেশি। এই যে 2 ভাবে যে কনফিউশন তৈরি হয়, এটা কিন্তু আপনার আজীবন হতেই থাকবে। তো এই জন্য আপনি যদি ভালোভাবে ক্লিয়ার হতে চান, এই 2টা বিষয় নিয়ে আমাদের মানসিক দক্ষতা সুন্দরভাবে আলোচনা করা আছে। যে আপনি যখন শুরুর দিনটা ধরে হিসাব করবেন তখন একটা 1 এক্সট্রা রেখে দিতে হবে, আর যখন শুরুর দিন বাদ দিয়ে হিসাব করবেন তখন ডাইরেক্ট হিসাব করা যাবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আসি নেক্সট প্রশ্নে। নেক্সট ধারার 2টা প্রশ্ন আসছে। এই প্রশ্ন 2টা বেশি মানে কঠিন ছিল না। এই আমাদের বইয়ে একটা হুবহু আছে, আর একটা জাস্ট একটু ডিজিট পরিবর্তন করে আসছে, আপনারা দেখতে পারেন। আমাদের মানসিক দক্ষতা বইয়ের 101 নম্বর পেজে 52 নম্বর অঙ্ক, এটা দেওয়া আছে যে 5, 7, 10, 14 ... 25। তাহলে আমরা দেখছি 5 আর 7 এর গ্যাপ হচ্ছে 2, 7 আর 10 এর গ্যাপ হচ্ছে 3, 10 আর 4 এর গ্যাপ হচ্ছে 4, 14 এর গ্যাপ। তাহলে এখানে 14 আর একটা সংখ্যার গ্যাপ হবে কত? 5। তাহলে এই 14 আর 5 এর যোগফল হচ্ছে 19। 19 এর সাথে পরেরটা মিলাই, পরেরটা 19 আর 25 এর গ্যাপ হচ্ছে 6। যেহেতু এই 2টা গ্যাপে মিলে গেছে তাহলে এখানকার সংখ্যাটা হবে 19। এরকম অনেকগুলো প্রশ্ন যে মাঝখানে গ্যাপ আছে, এই প্রশ্নগুলো আপনারা আমাদের মানসিক দক্ষতা বইয়ে পাবেন। এখন আসি আমরা 160 নম্বর প্রশ্নটা। 160 নম্বর প্রশ্ন যেটা দেওয়া আছে, এগুলো তো ইজি প্রশ্ন, তো এই জন্য আপনাদের বেশি জিজ্ঞাসা করতেছি না। 3, 5, 8, 13, 21। এখানে দেখেন যে 3 আর 5 এর যোগফল হচ্ছে 8, 8 আর 5 এর যোগফল হচ্ছে 13, 13 আর 8 এর যোগফল হচ্ছে 21। তার মানে প্রতিবারে যোগ করে করে পরের সংখ্যাটা আসতেছে। তাহলে 21 আর 13 যোগফল হচ্ছে 34 হবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 34। ওকে, তাহলে ঘ নম্বর হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 101 নম্বর পৃষ্ঠাতে আপনারা এটা পাবেন, সরি 100 নম্বর পৃষ্ঠায় 44 নম্বর অঙ্ক। আমাদের বেসিক ম্যাথে মানসিক দক্ষতা বইয়ে 100 নম্বর পৃষ্ঠায় আছে। 100 নম্বর পৃষ্ঠায় অঙ্কটা আছে 44 নম্বর, আপনারা দেখে নিতে পারেন, হুবহু আছে। এরপর আসি আমরা 161 নম্বর। তো আগের প্রশ্নের অ্যান্সার তো বলে দিয়েছি, শনিবার। 161 নম্বর প্রশ্ন। 161 নম্বর প্রশ্ন হচ্ছে যে একটা দেয়াল ঘড়িতে যখন 3টা বাজে তখন ঘন্টার কাঁটা যদি পূর্ব দিকে থাকে তবে মিনিটের কাঁটা কোন দিকে থাকবে? ঠিক আছে, আচ্ছা আপনারা স্ক্রিনে ঘড়ির একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঘড়িটা তখন দেখতে কেমন হবে। দেখেন, এই যে ঘড়িটা যখন 3টা বাজবে তখন ঘন্টার কাঁটা এখানে থাকবে আর মিনিটের কাঁটা উপরে 12 দিকে থাকবে। তাহলে এটা যদি পূর্ব হয়, আপনাদের সমস্যাটা হবে পূর্ব বিপরীত পাশে পশ্চিম, এটা সহজেই বুঝতে পারতেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে উত্তর পাশে দক্ষিণ পূর্ব পাশে। তো তাদের জন্য একটা বেসিক বিষয় মনে রাখতে হবে। সেই বেসিক বিষয়টা হচ্ছে যে যখন আপনি সকালবেলা সূর্যের দিকে দাঁড়াবেন তখন আপনার হাতের ডান পাশে হচ্ছে দক্ষিণ এবং বাম পাশে হচ্ছে
উত্তর। এই জিনিসটা সিরিয়াসলি মনে রাখবেন, তাহলে কিন্তু আর ভুল হবে না কোনদিন। এবং এই কথা যেভাবে বললাম, এর থেকেও ভালোভাবে আমাদের মানসিক দক্ষতা বইয়ে লেখা আছে। এই যে প্র্যাকটিক্যাল কথাগুলো, এগুলো কিন্তু সবখানে পাবেন না, ঠিক আছে? তো আমাদের বইটা দেখতে পারেন, এইগুলা ব্যাপারে বিস্তারিত আছে। এই অঙ্কটা আমাদের বইয়ের 164 নম্বর পৃষ্ঠায় 57 নম্বর অঙ্ক হুবহু আছে ঘড়ির অধ্যায়ে। তাহলে আসি, এটা যদি পূর্ব হয় তাহলে এটা হচ্ছে উত্তর না? যেহেতু আমরা বাম পাশে দিলে, পূর্ব পাশে দিলে বামে হবে উত্তর। তাহলে এই মিনিটের কাটাটা উত্তর পাশে থাকবে। এই প্রশ্নের আনসার হচ্ছে 161 ক। আপনারা স্ক্রিনে দেখতে পারলেন বিষয়গুলো। আসি 162 নম্বর প্রশ্ন। 162 নম্বর প্রশ্ন বলতেছে যে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোনটি বসবে? দেখেন, এটা কিন্তু 37তম বিসিএস এর মানসিক দক্ষতার প্রশ্ন লিখিত থেকে আসছিল, অ্যাবস্ট্রাক্ট রিজনিং। অথচ বিসিএস এর প্রিভিয়াস সিলেবাসে কিন্তু এটা দেওয়া নাই, রিটেনের সিলেবাসে আসছে। তো এখান থেকে দিয়ে আসছে। তো এখানে আমরা দেখতেছি যে প্রথমে একটা ফাঁকা ত্রিভুজ, এই ত্রিভুজটাকেই পরে এই সরলরেখা দিয়ে পূর্ণ করা হয়েছে। তাহলে তারপরে যে বর্গটা আছে, এই বর্গটাও চতুর্থ যে চিত্র, এখানে কি হবে? এখানে এই বর্গ চিহ্ন দিয়ে পূর্ণ করা হবে। তাহলে আমরা অপশনগুলোর মধ্যে দেখতেছি 2 নম্বর অপশনে, 1 নম্বর অপশনে ত্রিভুজ আছে, সরি 2 নম্বর অপশনে এই চিত্রটা দেওয়া আছে, বর্গটা এভাবে পূর্ণ করা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2। এই প্রশ্ন আপনারা দেখেন আমাদের মেন্টাল অ্যাবিলিটি বইয়ের অ্যাবস্ট্রাক্ট রিজনিং 297 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর প্রশ্ন হুবহু এভাবে দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সবগুলো ছবি আকারে দেখাই দিতেছি। এরপর আসি 163 নম্বর প্রশ্ন। 163 নম্বর প্রশ্নটা দেখেন। আমাদের বেসিক মানসিক দক্ষতা বইয়ে কিন্তু সুন্দরভাবে দেওয়া ছিল এই প্রশ্ন আগে থেকে, একটু ঘুরে আসছে। পি এবং কিউ 2 ভাই, তার মানে আমরা আপনারা আগে স্ক্রিনে একটু দেখেন, এই প্রশ্নটা রেফারেন্সটা দেখেন, তাহলে সমাধানটা বুঝতে পারবেন। যে কিভাবে আসলে লিখতে হয়। মানে দেখা যাচ্ছে অনেকে আসলে এমনিতেই পারে, আবার অনেকে আসলে হজবরল লেগে যায়। দেখেন একটু ছবিটা দেখলে আপনারা বুঝতে পারতেছেন। ছবিতে প্রজন্মবাই প্রজন্ম ভাগ করে দেওয়া আছে। এই প্রজন্মবাই প্রজন্ম যদি ভাগ করা থাকে, তাহলে যে সুবিধাটা হবে, আপনারা উল্টাপাল্টা করবেন না। এটা আমাদের মানসিক দক্ষতা হবে 28 নম্বর পেজে, যেটা হচ্ছে ব্লাড রিলেশন। এটার উদাহরণ 3। দেখেন, আপনারা এটা কিন্তু কোনো পরীক্ষা আসে নাই, এইখানে আমাদের সাথে হুবহু প্রায় মিল আছে, ঠিক আছে? 2 ভাইয়ের জায়গায় 2 বোন ছিল। তাহলে পি কি হচ্ছে 2 ভাই, এটা হচ্ছে লিখলাম। তারপর হচ্ছে আর এস 2 বোন। এখন আর এস যে 2 বোন, এদের সাথে তো মিল নাই, তাহলে আর এস আলাদা জায়গায় লিখলাম। এখন এরা হচ্ছে বোন, তার মানে এদের মাইনাস চিহ্ন দিব। এরা যেহেতু ভাই, তাহলে এদের প্লাস চিহ্ন দিব। এখন এরা উপরে যাবে নাকি নিচে যাবে, তারপরে আমরা বলি পি এর ছেলে এস এর ভাই। পি এর ছেলে, ছেলে তো নিচে নামবে, তাহলে এরা তো হচ্ছে প্রথম প্রজন্মের। তাহলে ছেলে যখন হবে, তাহলে ছেলে মানে নিচে নামবে। পি এর ছেলে কে জানি না, এই জানি না সমস্যা নাই। তাহলে পি এর ছেলে আমরা একটা অজানা লোক ধরে নিলাম, এটা এক্স বা ওয়াই যা জেড। এ আবার ছেলে যেহেতু, তাহলে হচ্ছে প্লাস। তাহলে পি হচ্ছে পুরুষ মানুষ, আমার ছেলে হচ্ছে পুরুষ মানুষ। আর পি এর ছেলে এস এর ভাই, তাহলে এস এর ভাই। তাহলে এই সিঁড়িতে এই প্রজন্মের দ্বিতীয় প্রজন্মে যারা আছে, এরা হচ্ছে প্রথম প্রজন্ম আর এরা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম। এটা হচ্ছে লেখার সিস্টেম, তাহলে ভুল হবে না, উল্টাপাল্টা লাগবে না। তাহলে এস এর ভাই, তাহলে এস হচ্ছে এখানে বসলো, এস এর ভাই। তাহলে এস যেহেতু মহিলা মানুষ, আর এক্স এস এর ভাই যেহেতু পুরুষ মানুষ, তাহলে এরা এক সিঁড়িতে বসলো। তাহলে এস এর ভাই যেহেতু এক্স, আবার এস আর হচ্ছে পরস্পর বোন, তাহলে এরা 2-3 জনে এক সিঁড়িতে বসবে। তার মানে এরা 3 জনে মিলে হচ্ছে 3 ভাই বোন, ঠিক আছে? এখন আসি পি এর ছেলে এক্স, পি এর মেয়ে এক্স, পি এর মেয়ে হচ্ছে আর। এই পি এর, তাহলে এদের 3 জনের বাবা হচ্ছে পি। বাবা কিভাবে বুঝলাম? মাও তো হইতে পারে না, বাবাই হবে, কারণ এখানে প্লাস চিহ্ন যেহেতু আছে। প্লাস চিহ্ন কেন দিছি? এগুলো সবগুলা ব্যাখ্যা আমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, যে পুরুষ মানুষ হলে প্লাস চিহ্ন দিতে হয়, না হলে আবার আপনি বাবাকে মা বা ফুপুকে চাচা বানাই দিবেন। এই ছোট ছোট বিষয়গুলো ক্লিয়ার থাকতে হবে। উত্তর কি চাইছে? তাহলে কিউ আর এর কি হয়? তাহলে কিউ হবে আর এর। তাহলে এই যে দেখেন পি আর কিউ আছে না, কিউ হবে আর এর। তাহলে আর এর বাবা যেহেতু পি, বাবার এই যে প্লাস চিহ্ন আছে, তার মানে বাবার ভাই, তাহলে আর এর চাচা হবে কিউ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, চাচা। এগুলো ছাড়াও আপনারা অনেকে এমনি এমনি পারতে পারেন, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে যখন শিখবেন,
তখন ভুল হওয়ার সম্ভাবনা সর্বনিম্ন হয়ে যাবে। ঠিক আছে, ওকে। 163 নম্বর প্রশ্নটি সবাই ভালোভাবে বুঝতে পারছেন? যারা একটু বুঝতে পারছেন একটু কমেন্ট করেন যে ক্লিয়ার। ওকে, নেক্সট আসি আমরা 164 নম্বর প্রশ্ন। 164 নম্বর প্রশ্ন বলতেছে যে স্টেপলারের সাথে যেমন সূচের স্টেপল সূচের সাথে তেমন। এই প্রশ্নটা নিয়ে অনেকে অনেক ধরনের বিতর্ক আছে, তো আমি একটু বিতর্কটা ফিনিশ করে দিই। ঠিক আছে, এবং আমার এই মানসিক দক্ষতা বই লেখা এবং গত 10 বছর ধরে মানসিক দক্ষতা টপিক গুলো ভালোভাবে পড়ার অভিজ্ঞতা থেকে বলতেছি। ঠিক আছে, সেটা দেখেন, আপনারা একটু ছবি একটা দেখেন যে এই স্টেপল শব্দটা অনেকে না জানার কারণে বা স্টেপল আসলে কি বোঝায় এটা ক্লিয়ার না থাকার কারণে উল্টা পাল্টা হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমাদের স্টেপলার আছে না, এই যে এই স্টেপলারের যে বক্স, এই বক্সে দেখেন সুন্দর করে লেখা আছে স্টেপলস। স্টেপলস মানে কি, যে আমরা এই বক্সটা যে ভেতরে থাকে এটাকে মনে করি পিন, আসলে পিন না। ঠিক আছে, স্টেপলারের পিন আমরা বলি সাধারণত, কিন্তু এটার নাম হচ্ছে স্টেপল। তার মানে স্টেপলার একটা আলাদা জিনিস, এই যে স্টেপলার একটা আলাদা জিনিস আর এটা হচ্ছে স্টেপল। এই স্টেপলার আর স্টেপল দুইটার সমন্বয় করে এটা অপারেশন করে, মানে এটা কার্য সম্পাদন করে। তাহলে এই যদি রিলেশন হয় অ্যানালজির, তাহলে সূচের সাথে সম্পর্ক। এখন দেখেন সূচের সাথে যদি কেউ ছিদ্র ধরেন তাহলে এটা তো সূচেরই একটা অংশ, তাই না? কিন্তু স্টেপলের সাথে এই স্টেপলার মেশিন এটা কিন্তু আলাদা জিনিস, দুইটা মিলে কিন্তু কাজ করে। তাহলে সূচের সাথে ছিদ্র বিষয়টা যাচ্ছে না। কি যাচ্ছে তাহলে? কাপড় তো আলাদা একটা জিনিসের উপর অপারেশনটা প্রয়োগ হয়, কাজটা প্রয়োগ হয়। ঠিক আছে, যেমন ধরেন যদি এটা দেওয়া থাকতো কাগজে, তাহলে স্টেপলারটা আমরা কাগজে মারি, তাহলে এই কাগজের সাথে কাপড়ের সম্পর্ক যায়। কিন্তু স্টেপলারটার সাথে স্টেপলার মেশিনের সাথে স্টেপল অ্যাড হয়। তো এইরকম সূচের সাথে সূচের যে ফুটা আছে এই ফুটাতে সুতা ঢোকানোর পরে সেটা কাপড়ে সেলাই করা হয়। আশা করি অনেকগুলো কথা বলার কারণে এটা বুঝতে পারছেন। তাহলে অ্যান্সারটা সুতা হওয়াটা সব থেকে বেশি লজিক্যাল। আপনারা কি আমার সাথে একমত কিনা একটু কমেন্টে জানাবেন তো, যে আমি যে ব্যাখ্যাটা যেভাবে বললাম এইভাবে ক্লিয়ার আছে কিনা, যে সূচে আলাদাভাবে সুতা প্রবেশ করানোর পরে এটা তখন অপারেশন বা কাজ করতে পারে। সূচ একাকি যেমন কাজ করতে পারে না, তেমনি স্টেপলারও একাকি কাজ করতে পারে না। স্টেপলার মেশিনটা স্টেপলের উপর নির্ভরশীল, সূচও সুতার উপর নির্ভরশীল। আশা করি ব্যাখ্যাটা সবাই বুঝতে পারবেন। আচ্ছা, নেক্সট আসি 165 নম্বর প্রশ্ন। 165 নম্বরে এটাও মানে কোডিং ডিকোডিং এর একটা প্রশ্ন। কোডিং ডিকোডিং থেকে 3টা প্রশ্ন আসছে। ঠিক আছে, সেটা হচ্ছে যে 16, 51, 35 এটা যারা বলতেছে যে পিস, PESCE। এখন এই যে এত বড় সংখ্যার মধ্যে PC দেখেই আপনারা তো কনফিউশনে পড়ে যেতে পারেন। এই যে এখানে ইংরেজি বর্ণমালা এটা ছবি দেখা যাবে। ঠিক আছে, এই ইংরেজি বর্ণমালার ছবিটা একটু ভালো করে দেখবেন। আপনারা দেখবেন যে আমাদের এই মানসিক দক্ষতা বইটা শুরুর যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে কোডিং ডিকোডিং। এই কোডিং ডিকোডিং এর প্রথম পৃষ্ঠায়, মানে মানসিক দক্ষতা বই খুললে প্রথম পৃষ্ঠায়, এই প্রথম পৃষ্ঠায় কিন্তু যে ছবিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা দেওয়া আছে। এবং এই ছবিটা ভালোভাবে বুঝলেই কিন্তু এই আজকে যে 2টা প্রশ্ন আসছে এটা হুবহু পারা যায়। এবং বাংলা বর্ণমালার যে সিরিয়াল দেওয়া আছে ওইটা দিয়ে আরেকটা প্রশ্ন, মানে 3টা প্রশ্ন এই অধ্যায় থেকে আসছে, শুধু সিকোয়েন্স বোঝার জন্য। তো দেখেন এখানে সিকোয়েন্সটা দেওয়া আছে, সেই সিকোয়েন্সটা অনুযায়ী সেটা হচ্ছে যে এই যে ই আছে না শেষে, এই শেষে ই দ্বারা কিন্তু 5 বোঝাচ্ছে, আর এইখানে ওই দ্বারা 5 বোঝাচ্ছে। তাহলে এই ই কে যদি আমরা 5 এর সাথে মিলাই, এখন কাটে তাহলে এই দ্বারা যদি 2টা 5 এই 2টা 5 যদি ই বোঝায়, তাহলে এই বোঝা যাচ্ছে সি হচ্ছে 3, এ হচ্ছে 1। তাহলে এই পি হচ্ছে 1/16। এই যে দেখেন এইখানে কিন্তু অনেকে মনে করতে পারে একটা সংখ্যা দিয়ে একটা অক্ষর, না, পি হচ্ছে ইংরেজি বর্ণমালার 16তম অক্ষর। তাহলে আমরা নেক্সট আসি, এই যে 12, 15, 225 এই যে কিছুগুলো দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের কনফিউশন লাগে যাবে যে আমরা আগে 12 ধরবো নাকি 1 ধরার পরে 21 ধরবো, নাকি 12 ধরার পরে 15 ধরবো, 22 ধরবো, মানে দুইটা নিব না একটা নিব, কিভাবে বুঝবো? এই কনফিউশন দূর করার জন্য আপনাদের শেষের দিক থেকে চিন্তা করার দরকার আছে। দেখেন শেষে 5 আছে না, যেহেতু এখানে আমরা দেখলাম 5 আছে, তাহলে শেষে 5 আছে কোথায়? শেষে 5 আছে অপশনের প্রশ্নের মধ্যে। তাহলে 5 দিয়ে ই যেহেতু বোঝায়, তাহলে অপশনের মধ্যে লাভ এবং ক্যাসেল এই 2টা শব্দের মধ্যে ই আছে, তাহলে লিড এবং লুপ এই 2টা বাদ। আচ্ছা, এখন আসি এই 5 এর আগে 2
আছে অথবা 22 আছে, তাহলে এল অক্ষরটা কোনোভাবে কিন্তু আমাদের 22 বা 2 বোঝাচ্ছে না। কারণ দেখেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, মানে এল হচ্ছে 12, বাট এখানে তো এখন 12 নাই, এখানে 22 আছে, তাহলে এই ক্যাসেল শব্দটাও 12। তাহলে এখন আর চেক করার দরকার নাই, ডাইরেক্ট অ্যান্সার লাভ, কারণ অপশনের মধ্যে তো শেষে ই আছে। দেখেন দুইটা চেক করতেই কিন্তু বোঝা গেল যে আর নাই, তাহলে অপশনের তো প্রথম দুইটা আমরা আগেই বাদ দিয়ে দিছি শেষে ই না থাকার কারণে। কেননা বাকি যে আছে ক্যাসেলের এর দেখতেছি 22 হচ্ছে না, 12 হবে, তাহলে ক্যাসেল হবে, তাহলে অবশ্যই লাভ। আর একটু শুদ্ধি পরীক্ষা করে নিন, সেটা হচ্ছে যে 22 নম্বর অক্ষর হচ্ছে ভি, 15 নম্বর অক্ষর হচ্ছে ও, যেহেতু এখানে আমরা দেখছি 16 নম্বর হচ্ছে পি, তাহলে এটার সাথে একটু সমন্বয় করি, 16 এর আগেরটা হচ্ছে 15 ও, আর এই যে বললাম লাভের এল হচ্ছে 12, তাহলে এই লাভ শব্দটাকে 12, 15, 22, 5 দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই, নিজে অনেকে পারছেন, কিন্তু সময় কেমন লাগছে? আগে থেকে পড়া থাকলে সময় কম লাগতো। 166 নম্বর প্রশ্ন, স্টাপলার অংশ এভাবে নাই। রফিক হাসান, আপনি কথাটাকে ঘুরায় করতেছেন, প্রশ্নে যেভাবে দেওয়া আছে সেভাবে পড়েন, তাহলে আপনার যুক্তি ঠিক হয়ে যাবে। প্রশ্নে স্টাপলারের কথা আগে বলা আছে, তারপরে বলা আছে স্টাপলারের সাথে সম্পর্ক স্টাপলের, তাহলে সুসের সাথে সম্পর্ক কার? সুসের সাথে। সুস হচ্ছে মূল মেশিন, মানে স্টাপলার হচ্ছে মূল মেশিন, আর এটা সহযোগী হচ্ছে স্টাপল। তেমনি সুস হচ্ছে মেইন মেশিন, আর সুতা হচ্ছে এই মেশিনকে যাবে। আপনি যেটা বলতেছেন ওটা মানে স্ট্রং কথা, যে হচ্ছে সুসটা হচ্ছে সেলাই মেশিনের একটা অংশ, ঠিক আছে না? হ্যাঁ, তখন সুসটা হয়তো ছোট অংশ আর মূল মেশিনটা হয়তো সেলাই মেশিন, কিন্তু ভাষাটা ওইভাবে দেওয়া নাই। ঠিক আছে, প্রশ্নের ভাষাটাও ইম্পর্টেন্ট। 166 নম্বর বলছে নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে? এটা তো সবাই পারার কথা, এমনকি অনেকের মুখস্থ হয়ে যাবে। 34তম বিসিএস এর লিখিত পরীক্ষা আসছে। দেখেন এই প্রশ্নটা কিন্তু আমি বারবার বলি যে বিগত সালের রিটেন প্রিলি সব প্রশ্ন পড়ে যাবেন, কয়েকটা প্রশ্নে অটোমেটিক্যালি কমন পাবেন। এখানে তো মাঝখানে একটু ত্রিভুজ হয়ে গেছে। আচ্ছা, এটা আর বলে আট করি। তো দেখেন এখানে টোটাল ত্রিভুজ আছে কয়টা? এটা অনেক কয়েকভাবে করা যায়, তবে সব থেকে সহজ এবং শর্টকাট টেকনিক হচ্ছে এটা চিত্রটা দেখাতে হবে 166 বি। আচ্ছা, এটা আগে লজিকটা দেই, সেটা হচ্ছে যে কোনো সময় এরকম একটা ত্রিভুজের যদি মধ্যবিন্দু এবং বিপরীত শীর্ষবিন্দু যোগফল, মানে মধ্যমা যেটা আর কি, এগুলো যদি সেট করে, তাহলে এই যে ছেদবিন্দুতে যতগুলো বাহু সেট করবে, ঠিক আছে, এইরকম ত্রিভুজ বাইর করার সিস্টেম হচ্ছে সূত্রের জন্য 2 গুণন যতগুলো বাহু সেট করবে ততগুলো বাহুর গুণফল। তাহলে এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, মানে মাঝখান দিয়ে যতগুলো সরল রেখা কি সেট করবে, তাহলে 1, 2, 3। তাহলে এখানে টোটাল ত্রিভুজ আছে 2 ইন্টু এটা হচ্ছে 8, তাহলে 16টি। এই 16টি ত্রিভুজ হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। অনেকের মুখস্থ থাকতে পারে, অনেকে সূত্র দিয়ে করতে পারেন, কিন্তু পরীক্ষার হলে যারা নতুন দেখবেন তারা কিভাবে করবেন, তাদের করার সিস্টেমটা হবে এরকম 1, 2, 3, 4, 5, 6। দেখেন এই 1, 2, 3, 4, 5, 6 এই যে আমরা সংখ্যাগুলো লিখছি না, তাহলে 1, 2, 3, 4, 5, 6 এইটা হচ্ছে 6টা ত্রিভুজ। এখন আসি দুইটা করে অক্ষর মিলে কটা ত্রিভুজ হয়। এই যে 1, 2 এরা একটা মিলে ত্রিভুজ, 2, 3 কিন্তু ত্রিভুজ না, 3, 4 একটা ত্রিভুজ, আবার হচ্ছে 4, 5 ত্রিভুজ না, 5, 6 ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা, এরকম ত্রিভুজ আছে কটা? এরকম ত্রিভুজ হচ্ছে 3টা। এখন আসে 3টা করে সংখ্যা মিলে কতটা ত্রিভুজ হয়? 1, 2, 3 মিলে কিন্তু একটা ত্রিভুজ, 2, 3, 4 মিলে ত্রিভুজ হয় নাই, 3, 4, 5 মিলে কিন্তু ত্রিভুজ হয়েছে। একইভাবে 5, 6, 1 মিলে একটা ত্রিভুজ, 2, 3, 4 ত্রিভুজ হয় না? ও হ্যাঁ হ্যাঁ হবে, 2, 3, 4 ত্রিভুজ হবে, 2, 3, 4 ত্রিভুজ হবে, সরি মিস্টেক হয়েছে, এই পাশ থেকে দেখা যাচ্ছে 2, 3, 4 ত্রিভুজ হবে। তারপর হচ্ছে 3, 4, 5 ত্রিভুজ, মানে সবগুলো এই 3টা করে ঘুরাইতে থাকলে ত্রিভুজ হতেই থাকবে। তার মানে প্রত্যেকটা 6টা ডিজিট আছে, 6টা ডিজিট দিয়ে শুরু করব, এরকম 6টা ত্রিভুজ হবে, অর্থাৎ 3টা করে সংখ্যা নিলে 6টা ত্রিভুজ। এরপর আসি সবগুলো যদি আমরা একসাথে নিই, সবগুলো একসাথে নিলে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 সবগুলো একটা নিলে একটা ত্রিভুজ। তাহলে 6, 3, 9 আর 6, 15 আর 16, এই 16টি ত্রিভুজ। একটা জিনিস বলি যে 16টা অ্যান্সার, বাট অনেকেই কনফিউশনে থাকতে পারেন, এই 5 আর 4 মিলে একটা ত্রিভুজ বলতে পারেন, এটা কিন্তু ভুল।
3 আর 2 মিলে ত্রিভুজ হবে না, 1 আর 6 মিলে ত্রিভুজ হবে না, সবগুলো সবার সাথে লাগানো যাবে না। আপনারা আবার ভেঙে ভেঙে অনেক স্টাইলে চিন্তা করতে পারেন যে এইরকম একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের মাঝখানে দুইটা ছোট ত্রিভুজ আছে, তাহলে 3টা, এখানে 3টা, এখানে 3টা, বিভিন্ন স্টাইলে চিন্তা করতে পারেন। তবে প্রথম চিন্তাটা সবথেকে সহজ ছিল। ঠিক আছে, ওকে, নেক্সট আসে। এই প্রশ্নটার ব্যাখ্যাগুলো কিন্তু আমাদের মানসিক দক্ষতা বইয়ে দেখেন একেবারে সূত্র দেওয়া আছে, তারপরে চিত্র আলাদা আলাদা ভেঙে দেওয়া আছে এবং লজিক দেওয়া আছে এবং চিত্রগুলোকে এমন ভাবে এক্সপ্লেন করা আছে, কোথায় ভুল হতে পারে সবকিছু বলে দেওয়া আছে। আপনারা আমাদের মানসিক দক্ষতা বইয়ের 253 নম্বর পৃষ্ঠায় 28 নম্বর প্রশ্নটা এটা পাবেন। ওকে, নেক্সট আসে আমরা 167 নম্বর। 167 নম্বর প্রশ্ন বলতেছে যে ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের বাম দিকে কত ওজন রাখতে হবে। এই টাইপের প্রশ্ন আমরা আমাদের মানসিক দক্ষতা বইয়ের সহজ যে কোনো বই আর কি আপনারা পাবেন। ঠিক আছে, মেকানিক্যাল রিজনিং এর 326 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্ন। এরকম অনেকগুলো প্রশ্ন আছে, হুবহু এই প্রশ্নটায় 36 নম্বর বিসিএস পিলিতে আসছিল, জাস্ট দিক পরিবর্তন করে। দেখেন এক পাশে যে পাশে 3 দেওয়া আছে, ওই পাশে উপরে ভর দেওয়া আছে 8, তার মাঝখানে রেখে এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে 3। তার সিস্টেম হচ্ছে যে এক পাশের গুণফল 3 আসতে 24 হলে অন্য পাশের ভরের এবং দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে। তাহলে এখানে 24 বানানোর জন্য আমাদের দরকার 6, এই 6 হচ্ছে এখানকার অ্যান্সার। এই প্রশ্নটায় এই 8 মুছে দিয়ে 36 তম বিসিএস এর পিলির পরীক্ষা আসছে। তো আমাদের বইয়েও এই প্রশ্নগুলো আছে, আপনারা 326 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর প্রশ্নটা দেখে নেবেন। আর 2টা প্রশ্ন সমাধান, 3টা প্রশ্ন সমাধান করে আজকে ক্লাসটা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। আসি 168 নম্বর প্রশ্ন। দেখেন মেমোরি শব্দটা আসছে না, এই মেমোরি শব্দের তারা নতুন মনে হতে পারে, কিন্তু এই রকমের অনেকগুলো প্রশ্ন আমরা আমাদের বইয়ে প্র্যাকটিসের জন্য দিছি। তো সাধারণত যখন আয়নায় হয় তখন এই পুরো অক্ষরগুলো এইভাবে সরে যায়, আর যখন পানিতে হয় তখন এই অক্ষরগুলো এইভাবে উল্টে আসে। তার মানে যখন আয়নায় হয়, যখন ডানের গুলো বামে চলে যায়, তাহলে এই পুরো এমটা শেষের দিকে চলে যাবে এবং উল্টে যাবে। তাহলে এম উল্টে গেলে কিন্তু এরকম থাকে। এই ইটা যখন এম এর কাছে থাকবে তখন কিন্তু এইভাবে উল্টে যে এরকম হবে। এই এমটা আবার এম এর মতো দেখাবে, কারণ এম বিপরীতকরণ করলে একই হয়, ওটা এরকম একই রকম দেখাবে। এই আরটা যখন উল্টে যাবে তখন এইরকম হয়ে যাবে, আর এই ওয়াইটা ওয়াই এর মধ্যে থাকবে। তো এরকম অঙ্ক প্রশ্ন সমাধান করার সিস্টেম হচ্ছে পরীক্ষার হলে বিপরীত পাশ থেকে আলোতে দেখবেন, আর যদি অন্ধকারের পরীক্ষা হয়, ব্যাকলাগ হয়, তাহলে একটু মিলাবেন। কিভাবে? প্রথম অক্ষর শেষে যাবে আর শেষের অক্ষরটা প্রথমে আসবে, এই দুটো মিলাবেন। তো এই দুটো মিলাইতে যা দেখবেন আপনারা, আপনাদের যে অপশনগুলো বানাই দিচ্ছে অনেক টেকনিক্যালি, সেটা হচ্ছে যে ক নম্বর অপশন এবং খ নম্বর অপশন একই রকম দিচ্ছে, যে শুরুতে ওয়াই এবং শেষে এম। তখন তো আরেকটা কনফিউশনে পড়ে যাবেন। কিন্তু এখন আবার আরো একটু গভীর ভাবে দেখেন যে ক নম্বর অপশনের মধ্যে এই আর এর জায়গাটাতে নরমাল আর দেওয়া আছে, তার মানে আর কে আয়নায় উল্টানো হয় নাই। তাহলে ক নম্বর অপশনটা এই জন্য বাদ, এই ভাবে দেওয়া আছে শুধুমাত্র খ নম্বর অপশন। তাহলে খ নম্বর অপশনটা হচ্ছে সঠিক। ঠিক আছে, এখানে গ নম্বর যে অপশন দেওয়া আছে ওটা হচ্ছে পানিতে দেখালে এইটা এইভাবে নিচের দিকে নামে যাবে, তার মানে যে অক্ষর সেখানেই থাকবে সিরিয়ালি, কিন্তু জাস্ট উল্টে যাবে আর কি, নিচের দিকে নেমে যাবে। তাহলে 168 এর অ্যান্সার হচ্ছে খ। ওকে, নেক্সট আসি 169 নম্বর প্রশ্ন। ইন্টারেস্টিংলি এই প্রশ্নটা রাকাবের সিনিয়র অফিসার 2014 সালে আসছিল আমাদের মানসিক দক্ষতা বইয়ে চিত্রে যৌক্তিক সংখ্যার প্রশ্ন দেওয়া আছে। ঠিক আছে, আপনারা একটু প্রমাণটা দেখে নিতে পারেন। ঠিক আছে, হুবহু দেওয়া আছে, যা শুধু ডিজিটাল একটু শেষ, তারপর শেষের ডিজিটাল আবার মিলাই দেওয়া আছে, শেষের চিত্রটা কিন্তু একই। ঠিক আছে, ডিজিটালের টেবিল দেওয়া আছে। তাহলে আসি, এখানে সংখ্যাগুলো বসা আছে 9, 5, 48, 3। দেখে বোঝা যাচ্ছে 5 গুণ 45 আর 3 48, 9 গুণন 5 যোগ 3। ঠিক আছে, 48। একইভাবে দ্বিতীয় যে চিত্রটা দেওয়া আছে সেই চিত্রটা হচ্ছে 7, 60, 8, 4। তাহলে 7 56 আর 4 মিল হচ্ছে 60। তাহলে আমাদের অ্যান্সার যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু আকারের পরীক্ষায় এইভাবে আছে। হ্যাঁ, জাস্ট ডিজিটগুলো একটু চেঞ্জ করে দিয়েছি। আমার তো মনে হচ্ছে এখান থেকে, মানে এই প্রশ্নটা থেকেই কপি করে মনে দেওয়া হয়েছে, জাস্ট ডিজিটটা একটু ঘুরে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কত বসে? আমরা হচ্ছে বাম পাশের সংখ্যা দুটো আগে গুণ হবে, তারপরে শেষের সংখ্যাটা যোগ হবে। তাহলে 7 লং 63 আর 5 যোগ করলে হচ্ছে 68। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 68। ওকে, আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে 170 নম্বর। 170 নম্বর বলতেছে যে
কোনো কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দটি দিয়ে শুরু হয়। কারণ জানতে চাইলে কি হয়, এটা তো আমরা দুই একটা ইংরেজি প্রশ্ন জিজ্ঞাসা করলেই বুঝি। ধরে আছেন যে আমি ওখানে যাই নাই, তোমাকে ওখানে যাইতে বলছি, তুমি কেন যাও নাই? তাহলে কেন যাও নাই মানে কি, কারণ জানতে চাইছ না? তাহলে হোয়াই যে প্রশ্নটা শুরু হবে। তাহলে 170 নম্বর প্রশ্ন হচ্ছে, উত্তর হচ্ছে গ, হোয়াই। তাহলে আজকে এ পর্যন্তই। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমার যেটা অবজারভেশন, মানসিক দক্ষতার প্রশ্নগুলো সমাধানের জন্য যারা নতুন করে প্রিপারেশন নেবেন তারা অবশ্যই বিগত সালের প্রশ্নগুলোকে করে ফেলবেন এবং প্রত্যেকটা টপিক টাচ করবেন। তাহলে হবে কি, যে এই যে প্রশ্নগুলো আসছে এই টপিক থেকে যে আবার প্রশ্ন আসতে হবে এরকম না, অন্য কোনো টপিক থেকে প্রশ্ন আসলেও আপনারা তখন পারবেন। আর ম্যাথের জন্য প্রিপারেশনের জন্য যে পরামর্শ সেটা হচ্ছে যে বিগত সালের প্রশ্ন শুধু পড়া যাবে না, টপিক ভিত্তিক সিলেবাসের সব টপিকে পড়তে হবে এবং বোর্ড বইগুলোকে গুরুত্ব দিতে হবে। সহজ এবং বিস্তারিত সমাধানের পাশাপাশি স্মার্ট টেকনিক গুলো শিখতে হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ আমাদের কোর্স নিয়ে আমরা আগামীকালকে আমাদের ফেসবুক গ্রুপে আপডেট দিব। আগামীকাল থেকে আমাদের কোর্সে ভর্তি শুরু হয়ে যাবে। আমাদের বিসিএস প্রিলি, বিসিএস রিটেন এবং মানসিক দক্ষতার কোর্স শুরু হবে। এক্ষেত্রে আমরা বিসিএস প্রিলির কোর্সটা আমাদের বেসিক ম্যাথ ফুল বইয়ের কোর্সের সাথে মার্জ করে দিব। এর কারণটা হচ্ছে যে আমাদের সিলেবাসে এখন যেহেতু অনেক সময় পাবো আমরা 45-এর সার্কুলার থেকে পরীক্ষা পর্যন্ত, এর মধ্যে যদি আমরা বেসিক ম্যাথ বইটা পুরোটা শেষ করি তাহলে আর শুধু বিসিএস না, আর কোনো পরীক্ষায় আটকাবেন না আশা করি। ঠিক আছে? আচ্ছা, আর মানসিক দক্ষতার কোর্সটা কিছুদিন একটু লেট হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। ইনশাআল্লাহ আমরা সবগুলো টপিক ক্লিয়ার করে দিব। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ। আর বিসিএস রিটেনের কোর্স নিয়ে আমরা আপডেট আমাদের ফেসবুক গ্রুপে পাবেন। ঠিক আছে? ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।